हाई बंधुरा তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটি আলোচনা করব। তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। এতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো লাগলে এটা লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও তোমাদের পেতে সুবিধা হয়। তো আমরা মূল আলোচনায় আসি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব। তিনি আমাদের সাহিত্য সম্রাট নামে পরিচিত আমাদের কাছে। সেই বঙ্কিমচন্দ্রের অনেকগুলি কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে দু একটি নাম বলছি। আনন্দমঠ, বিষবৃক্ষ এবং যে রাধারানী গল্পটি তোমাদের সামনে আলোচনা করব, সেই রাধারানী কাব্যগ্রন্থে মূল কাব্যগ্রন্থের নামও রাধারানী। তো সেই বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মেছেন এবং 1894 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। সেই বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পের আমরা মূল আলোচনায় আসছি। তো দেখো, রাধারানী নামে এক বালিকা মায়েসে হ্রদ দেখতে গিয়াছিল। রাধারানী নামে এক বালিকা, রাধারানী নামে একটা মেয়ে মায়েসে হ্রদ দেখতে গিয়েছিল। মায়েস হচ্ছে ওই রিসরার পার্শ্ববর্তী একটা জায়গা। সেই জায়গায় হ্রদ দেখতে, ওখানকার হ্রদ খুব বিখ্যাত, এখনও হয় সেই হ্রদ। সেখানে হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। যে বালিকাটি রাধারানীর কথা আমরা বলছি, সেই রাধারানীর বয়স 11 পূর্ণ হয়নি, অর্থাৎ 10+, 10 বছর একটু বেশি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, তাহাদের অবস্থা আগে ভালো ছিল। বড় মানুষের মেয়ে, তিনি ধনী লোকের এবং খ্যাতনামা ব্যক্তিত্বের একজন কন্যা, কিন্তু তাহার পিতা নাই। সেই রাধারানীর কিন্তু এখন বর্তমানে বাবা মৃত। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। তার মায়ের সঙ্গে তার একটা আত্মীয়ের মোকদ্দমা, অর্থাৎ মামলা হয়, মামলা বা কেস হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমা, সব নিয়ে মামলাটা ছিল, সব কিছু নিয়ে, মানে বিষয় সম্পত্তি, স্থাবর সমস্ত সম্পত্তি নিয়ে মোকদ্দমা ছিল। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। মোকদ্দমাটি অর্থাৎ মামলাটি বিধবা হাইকোর্টে হেরে গেল, হাইকোর্টে হেরে গেল। সে হেরে যাওয়া মাত্রই ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। সে হেরে যাওয়া মাত্রই, যখনই মামলাটি বা কেসটি হেরে গেল, হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিক্রিদার অর্থাৎ যে বিজয়ী মামলাকারী ডিক্রি জারি করে, অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ সেটাকে দেখিয়ে ভদ্রাসন হইতে উহাদিগকে, মানে তার মা এবং তাকে দুজনকেই ভদ্রাসন হইতে অর্থাৎ বাড়ি থেকে বার করে দিল। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি। বুঝতেই পারছো, অনেক দামি সম্পত্তি। তৎকালীন সমাজে 10 লক্ষ টাকা মানে অনেক টাকা। সেই 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলে লইল। যে জয়ী হয়েছে সেই মামলাকারী, সে সব কিছু নিয়ে এলো। খরচা ও আশীলক দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। খরচা এবং কেস চালানো বা মামলা চালানো যেন একটা ব্যাপক খরচা হয়, প্রচুর খরচা হয়। সেই খরচা এবং ওয়াসিলত, যে জয়ী হয়েছে তাকে যে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা, সেই দেয়া নিয়ে সব কিছুই চলে গেল। রাধারানীর মাথা ওয়াসিলত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল, মানে তার কাছে কিছু টাকা হয়তো জমানো ছিল, সে জমানো টাকাটাও পর্যন্ত চলে গেল। রাধারানীর মাতা অর্থাৎ রাধারানীর মা অলঙ্কার আদি বিক্রয় করিয়া, অলঙ্কার আদি অর্থাৎ অর্নামেন্টস, গহনা বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। মানে নিম্ন হাইকোর্টে, হয়তো হাইকোর্টের নিম্ন বেঞ্চে হয়তো হেরে গেছিল, সেজন্য সে উচ্চ আদালতে কি করলো, প্রিভি কাউন্সিল মানে উচ্চ আদালতে আপিল করলো যাতে তার মামলাটি পুনর্বিবেচনা করা হয়। সেজন্য আপিল করলো, আবেদন করলো। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। আর আহার অর্থাৎ খাদ্যের সংস্থান বা মানে খাদ্যের অবশিষ্ট কিছু আর রইল না, মানে খাবার কিছু আর রইল না।
মানে তার নগদ পয়সা যা ছিল তাও চলে গেল, তার যা গহনা ছিল তাহাও চলে গেল, বাড়িতে যেখানে ছিল তাহাও চলে গেল, সব কিছু চলে গেল, তাদের আর খাবার কিছু রইল না। বিধবা একটি কুঠিরে, বিধবা মানে মানে রাধারানীর মায়ের কথা এখানে বলা হচ্ছে। রাধারানীর মা বিধবা একটি কুঠিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগল। একটি কুঠিরে মানে একটা ছোট ঘরে আশ্রয় নিয়ে, হয়তো রাস্তার ধারে কোনো একটা পণ্য কুঠিরে আশ্রয় নিয়ে কোনো রকমে শারীরিক পরিশ্রম করিয়া, শারীরিক পরিশ্রম মানে কায়িক পরিশ্রম, কোনো কারুর বাড়ি কাজ করে বা কোথাও কোনো মজুরির কাজ করে দিন কাটাইতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না, তার নিজের আহারের সংস্থান হচ্ছে না, আহার জুটছে না, তাদের বাসস্থান নেই, তারা রাধারানীর বিবাহ কিভাবে দেবে? সেজন্য রাধারানীর বিবাহ দিতে পারল না। রাধারানীর বয়স সম্পর্কে আমরা জানি, রাধারানীর বয়স মাত্র 10 বছর প্লাস। তো সেই 10 বছরেই কিন্তু তার বিবাহ দেওয়ার সে যোগ্য হয়ে গেছে। তখনকার সমাজ ছিল সমাজ অশিক্ষিত সমাজ ছিল, পুরুষ প্রধান সমাজ ছিল। সেই সমাজে মেয়েদের বিবাহের বয়স ছিল 8 থেকে 12 বছর বা 8 থেকে 13 বছর, এরকম বয়স ছিল। সেই বয়সের মধ্যে যদি বিবাহ না দেওয়া হয়, মানুষ মানে তাদেরকে অনেক নিচু চোখে দেখতো, মানুষ তাদেরকে অনেক খারাপ বলতো। এরকম একটা ধারণা ছিল, কারণ তখনকার সমাজের অধিকাংশ মানুষ ছিল অশিক্ষিত, ধর্মীয় কুসংস্কারযুক্ত এবং ধর্মীয় গোড়ামি যুক্ত তারা ছিল। তাদের ধারণা ছিল কম বয়সে বিবাহ না দিলে হয়তো মেয়েটির সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এখনকার সমাজে এরকম হয় না। এটা মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার মান বেড়েছে, আমাদের ধর্মীয় গোড়ামি মুক্ত আমরা হতে পেরেছি, তাই আমাদের কিন্তু এরকম ধারণা নেই। তাহলে আমি বললাম কি, যে রাধারানী গল্পে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু যে রাধারানী বলে মেয়েটির পরিচয় দিচ্ছেন তা নয়, রাধারানী গল্পে আমরা তখনকার সমাজের কিন্তু একটা চিত্র তার বক্তব্যের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। কিন্তু দুর্ভাগ্য মানে খারাপ ভাগ্যের জোরে রথের মেলার পূর্বে আগে রাধারানীর মা ঘোরতর ভয়ঙ্করভাবে পীড়িতা হইল। পীড়িতা কেন? অসুস্থ, মানে পুংলিঙ্গ পীড়িত, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে পীড়িতা। সেই পীড়িতা হলেন, অর্থাৎ অসুস্থ হলেন। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো, যে কায়িক পরিশ্রমে তাদের দিন কাটত, তাহা বন্ধ হয়ে গেল। মানে যে কায়িক পরিশ্রম করে তাদের রোজগার হতো, তার মা যেহেতু অসুস্থ, তাহলে তাদের কি হয়েছে? তাদের অসুস্থতার জন্য তার মা আর কাজ করতে পারছে না, তার মা পরিশ্রম করতে পারছে না। তার ফলে কী হতো? তাদের কায়িক পরিশ্রমে যেভাবে তাদের দিনটা কেটে যাচ্ছিল সেটা আর কাটছিল না। অর্থাৎ সুতরাং আর আহার চলে না, তাদের আর আহার চলল না, আহার আর আসলো না, তাদের আর আহার আর জোগাড় হলো না। মাতা রুগ্না, অর্থাৎ মাতা মানে মা জননী অসুস্থ, এজন্য কাজেই তার উপবাস। অসুস্থ থাকলে মানুষ কি হয়? অসুস্থ থাকলে সে ভালোভাবে খেতে পারে না, উপবাস করে, অর্থাৎ শুকিয়ে থাকে। রাধারানী জুটিল না বলিয়া উপবাস। আর রাধারানীর মা তো অসুস্থ, সে তো পরিশ্রম করতে পারছে না, সেজন্য তাদের বাড়িতে মানে টাকার অভাব দেখা দিয়েছে। অর্থাৎ রাধারানীর কি হলো? টাকার অভাবে কোনো কিছু খাবার জুটলো না বলে রাধারানীও তার মায়ের সঙ্গেই উপবাস করতে লাগলো। রথের দিন তার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল। কিন্তু পথ্য কোথা, কী দিবে? বলছে রথের দিন তার মা একটু বিশেষ হইল, রথের দিন তার মা একটু বিশেষ অসুস্থ হলো, পথ্যের প্রয়োজন হইল, অর্থাৎ মানে ঔষধের প্রয়োজন হলো। ওষুধের প্রয়োজন, মানুষ বেশি অসুস্থ হলে তার কি হয়? ওষুধের দরকার হয়। সেজন্য তার রাধারানীর মায়েরও সেম ওষুধের দরকার হলো। কিন্তু পথ্য কোথা, কী দিবে? পথ্য হিসাবে তার মাকে কী দেয়া হবে? কিছুই তো রাধারানীর কাছে নেই। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল, বনের
বনে ফুটে থাকা বিভিন্ন ধরনের ফুল, নাম না জানা ফুল, সেই ফুল তুলল এবং সেগুলো মালা গাঁথল। কাঁদতে কাঁদতে মনে করিল এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব, তাহাতেই মারপত্র হইব। সে মনে করলো যে এই মালা নিয়ে রথের যে বড় হাট, রথের যে জমায়েত, সেই জমায়েতে কি করবে, সে বিক্রি করবে, করে যে দু এক পয়সা পাবে তা দিয়ে মায়ের কি হবে, পথ্য আর তার মায়ের খাবার জোগাড় হবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হলো। কিন্তু রথের টান, রথ অর্ধেক না যেতে যেতেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। বৃষ্টি দেখে লোক সব বাড়ি চলে গেল। কেন? প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সেই প্রচণ্ড বৃষ্টিতে মানুষ ভয়ে আতঙ্কে বাড়ি চলে গেল। মালা কেহ কিনিল না। রথের হাট জমলো না তো। রথের হাটে তো মানুষ আসতে না আসতেই লোক চলে গেল। তাহলে কে কিনবে? কেহই কিনল না। রাধারানী মনে করিল যে আমি না হয় একটু ভিজলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। রাধারানী মনে করল আমি না হয় একটু ভিজলাম। সে নিজে একটু হয়তো ভিজল, কিন্তু রথের মেলা আবার হয়তো জমবে, কখন? বৃষ্টি থামলেই হয়তো জমবে, তাই সে অপেক্ষা করলো। কিন্তু বৃষ্টি আর থামলো না। বৃষ্টি আর কোনোভাবেই থামলো না। লোক আর জমল না। বৃষ্টি যেহেতু থামেনি, লোক পুনরায় আর এলো না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তবুও বৃষ্টি থামলো না। রাত্রি হলো এবং রাত্রি ভয়ঙ্কর অন্ধকার রাত্রিতে পরিণত হলো। অগত্যা অসহায় রাধারানী বাড়ির পথ ধরল। তার আর কোনো উপায় রইল না। অন্ধকার পথ, কর্দমায় পিচ্ছিল, কিছুই দেখা যায় না। অন্ধকার, চারিদিকে ঘোরতর অন্ধকার। পথ কাদাময়, পিচ্ছিল, স্লিপারি, কিছুই দেখা যাচ্ছে না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। তাহাতে আবার মুষলধারে শ্রাবণের বর্ষা বর্ষিতেছিল। মাতা অরণ্যভাব মনে করিয়া তদাপক্ষে রাধারানীর চক্ষু পরিবর্ষণ করিতেছিল। শুধু যে শ্রাবণের ধারা ঝরিতেছিল তা নয়, তার মায়ের অন্নাভাব, তার মায়ের পথ্যাভাব মনে করে রাধারানীর দুই চোখ বেয়ে তার চেয়ে বেশি জল পড়িতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল। বলছে কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে এই উঠিতেছিল। কেন? একাকিনী, কেউ নেই সঙ্গী, এবং আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলোকাবলী বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। দুই গাল থেকে চুল বেয়ে বেয়ে জল, মাথা থেকে জল পড়ে চুল বেয়ে বেয়ে দুই গাল বেয়ে তার সারা শরীর ভেসে যাইতেছিল। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। তা সত্ত্বেও এত মুষলধারে বৃষ্টি, আচার খেয়ে পড়ে যাচ্ছে, তা সত্ত্বেও রাধারানী কিন্তু এক পয়সার ফুলের মালাটি কিন্তু বুকে চাপিয়া রেখেছিল, ফেলে নাই। কারণ যদি রাস্তায় কেউ কেনে, যদি বাড়িতে এসে মা জিজ্ঞাসা করে বনফুলের মালাটি কোথায় গেল, সে হয়তো, তার মা হয়তো অবিশ্বাস করতে পারে যে বনফুলের মালাটি হয়তো বাচ্চা কিশোরী মেয়ে, বাচ্চা মেয়ে, সে হয়তো বনফুলের মালাটি কি বিক্রি করে হয়তো নিজের জন্য কিছু খাবার কিনে খেয়েছে। এটা যাতে মা না ভাবে। তাছাড়া রাস্তায় কোনো খরিদ্দার যদি কিনতে চায়, তাকে যদি না দিতে পারে, সেজন্য বনফুলের মালাটি সুন্দরভাবে রেখে দিয়েছিল। কারণ তার মা যে অসুস্থ, সেটা তাকে প্রচণ্ডভাবে ভাবিত করেছিল। তাই সে মালাটি নিয়ে কিন্তু রথের হাটে বিক্রি করতে গিয়েছিল। এমন সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়ে গেল। হঠাৎ করে অন্ধকারের মধ্যে কে যেন একজন এসে ঘাড়ে হঠাৎ করে পড়ে গেল। রাধারানীর এতক্ষণে উচ্চস্বরে কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে কাঁদছিল না, ধীরে ধীরে কাঁদছিল, এখন উচ্চস্বরে কাঁদতে লাগলো। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? যে অপরিচিত ব্যক্তি তার ঘাড়ের উপর পড়েছিল, সে ব্যক্তি কি বলল যে কে তুমি কাঁদছো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল।
সে বুঝতে পারলো এটা পুরুষ মানুষের কথা, এবং তার কথা শুনে রাধারানীর কান্না বন্ধ হয়ে গেল। রাধারানীর চেনা লোক নয়, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর এটা চেনা লোক নয়, কিন্তু দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানীর বয়স কিন্তু 10+। এই বয়সের ক্ষুদ্র বুদ্ধিতে রাধারানী বুঝতে পারল তার গলা শুনে যে এ মানুষটা আর যাই হোক খারাপ নয়, বড় দয়ালু লোক। তার গলা শুনে বুঝতে পারল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী কান্না বন্ধ করে দিল, দিয়ে বলল, আমি বড় দুঃখী লোকের মেয়ে, আমি বড় অসহায়ের মেয়ে, আমার পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র একমাত্র আমার কে আছে, আমার মা আছে। তার বাবা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, শুধুমাত্র তার পৃথিবীতে মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? সে পুরুষ তাকে জিজ্ঞাসা করলো, রাধারানীকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা গিয়েছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। এখানে বলার মানে হচ্ছে কি, কোনো কিছু উত্তর দেওয়ার আগে গ্রাম বাংলার সাধারণ মানুষ এই বা অন্যান্য কোনো সূচক ব্যবহার করে থাকেন। এখানে ব্যবহার করেছে, বারবারই বা বিভিন্ন কিছু ব্যবহার করবে রাধারানী। এটা কোনো মানে বোঝাবে না, কিন্তু কথা শুরুর ক্ষেত্রে এই কথাটা রাধারানী বারবার আমি রথ দেখতে গিয়েছিলাম, হ্যাঁ আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না, অন্ধকারে এত বৃষ্টিতে আমি পথ দেখিতে পাচ্ছি না, কোন দিকে আমার বাড়ি আমি বুঝতে পারছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? পুরুষ জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুরে, আমার বাড়ি শ্রীরামপুরে। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাইব, আমারও গন্তব্য শ্রীরামপুর, আমারও বাড়ি শ্রীরামপুর, আমি যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। হ্যাঁ, কোন পাড়ায় আমিও শ্রীরামপুরে যাব, তুমি আমার সঙ্গে এসো, কোন পাড়ায় বাড়ি একটু বলে দিও, আমি তোমার বাড়িতে তোমাকে রেখে আসছি, পৌঁছে দিচ্ছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। বড় পিছল, বড় রাস্তা কর্দময়, তুমি আমার হাতটা ধরো, নাহলে পড়ে যাবে। পুরুষ মানুষ ওই বালিকা রাধারানীকে বলল। এই রূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল, এইরকমভাবে হাত ধরে রাধারানীকে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল রাধারানী বড় বালিকা। অন্ধকারে কথোপকথনের মাধ্যমে রাধারানীর বয়স প্রথমে অনুমান না করতে পারলেও তার গলার স্বরে, তার গলার সাউন্ড, গলার কথার ভঙ্গিমায় বুঝতে পেরেছিল যে রাধারানী ছোট নয়, রাধারানী যথেষ্ট বড় মেয়ে। এখন রাধারানী তাহার হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। কথার স্বরে তো বুঝতেই পারলো রাধারানী বড় মেয়ে, আর হাত ধরাতে বুঝতে পারলো যে রাধারানী ছোট নয়, বড় মেয়ে। তখন সে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? রাধারানীকে জিজ্ঞাসা করলো ওই পুরুষ ব্যক্তিটি যে তোমার বয়স কত? সেই দেখতেই পাচ্ছ বারবার এরকম ধরনের কথা আসছে, তোমরা এ নিয়ে ভাবনার কিছু নেই। কথার মানে কোনোভাবে হয় না, তবু আমি বলছি কোনো কিছু উত্তর দেবার সময় এই গ্রাম বাংলার মানুষ বা বিভিন্ন সূচক ব্যবহার করে থাকেন। রাধারানীও সেরকমই করেছেন। 10-11 বছর, পারফেক্ট বললো না, কিন্তু বললো কি 10 থেকে 11 বছরের মধ্যে আমার বয়স। তোমার নাম কি? রাধারানী। আমার নাম হচ্ছে রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিল কেন? 10 বছরের মেয়ে মানে সে তো বড় নয়, সে তো জাস্ট একটা বালিকা। বলছে, হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? একলা তুমি রথ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্টি কথাগুলি বলিয়া সে 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। তখন সে কথায় কথায় ওই পুরুষ মানুষটি মিষ্টি বাচ্চাদের সঙ্গে যেমন করে কথা বলে বাচ্চাদের মনের কথা আমরা জানতে পারি, সেরকম মিষ্টি ভালো কথা বলে 1 পয়সার বনফুলের মালার কাহিনীটিও সেই পুরুষ ব্যক্তিটি ওই রাধারানীর থেকে বার করে নিয়েছিল। শুনিল যে মাথার পথ্যের জন্য বালিকা এই মালা
গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে যায় নাই, সে মালা বিক্রি হয় নাই, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। বলছে শুনিল, রাধারানী মুখ থেকে সে শুনল, সে কিন্তু রথে মেলা দেখতে যায়নি, তার মায়ের ঔষধ কেনার জন্য, মায়ের পথ্য কেনার জন্য সে রথের হাটে মালা বেচতে গিয়েছিল। এখনও পর্যন্ত তার হৃদয়ের মধ্যে, বুকের মাঝে ওই গাঁথা মালাটি লুকিয়ে রেখেছে, নষ্ট করে দেয়নি। সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম। পুরুষ সঙ্গী বা পুরুষ ব্যক্তিতে তাকে বলল কি, আমি একছড়া মালা, কয়েকটা মালা কিনতে গিয়েছিলাম, সেই মালা কিন্তু আমি রথের হাটে খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছে, ঠাকুরকে পরাবো বলে, কিন্তু রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো, আমি কিনি। কি বলল? ও যখন রাধারানী যখন বলল যে আমার কাছে মালাটা এখনও আছে, তখন ওই হৃদয়বান লোকটির কিন্তু মনে দয়া হলো। ও মালা কিনতে যায়নি, ও কোনো কাজের উদ্দেশ্যে বা কোনো কাজেও গিয়েছিল, ও মালা কিনতে যায়নি, কিন্তু রাধারানীর এই মায়ের ঔষধ কেনবার জন্য ওই অতটুকু বালিকা, যে বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয়নি, ওই বালিকাটি মায়ের পথ্যের জোগাড় করবার জন্য হাটে গিয়েছিল, রথের হাটে গিয়েছিল, মেলা দেখবার বয়স তার, মেলা দেখতে যায়নি, রথের হাটে গিয়ে মালা বিক্রি করে মায়ের পথ্যের জোগাড় করতে গিয়েছিল, কিন্তু মেলাতে মালা বিক্রি হয়নি, পথ্যের জোগাড় হয়নি, যেজন্য ওই হৃদয়বান লোকটি তখন বলল কি, আমি কয়েকটি মালা কিনতে গিয়েছিলাম, আমার বাড়িতে ঠাকুর আছে, তাকে পরাবো বলে, কিন্তু রথের হাটে আমি মালা পাইনি, তুমি যদি এখন আমাকে মালাটি বিক্রি করো, আমি তাহলে কিনবো। রাধারানীর আনন্দ হইল, মনে ভাবিল যে আমাকে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে, নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। দেখো, ও কিন্তু রাধারানীর বয়স 11 পরিপূর্ণ হয়নি তো কী হয়েছে, কিন্তু রাধারানী তার বাবা হারা একটা মেয়ে, সে জানে অর্থাভাব কী জিনিস, সে জানে অর্থ কী জিনিস, তার মধ্যে বিবেক আছে, সে বড় মানুষের মেয়ে, বড় বাড়ির মেয়ে, কিন্তু বিবেকবান হলে কি হবে, অর্থ তার বিবেককে দমিয়ে দিয়েছে, অর্থের কাছে সে তার বিবেক হার মেনে গেছে। দেখো, রাধারানীর আনন্দ হলো, প্রথমে আনন্দ হলো যে একটা খরিদ্দার অন্তত পাওয়া গেছে মালা বিক্রি করার জন্য, কিন্তু মনে ভাবলো যে আমাকে এত যত্ন সহকারে আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাকে আমি এক ছড়া মালা বিক্রি করে কি করে তার থেকে আমি দাম নেব। কিন্তু আবার তার মায়ের কথা মনে পড়ে গিয়ে, সে মায়ের পথ্যের কথা মনে পড়ে গিয়ে সে ভাবছে, তা যদি আমি পয়সা না নিই, যদি আমি টাকা না নিই, তাহলে আমার মা খাবে কি, আমার মাকে কী পথ্য দেব, তাহলে কি, তখন সে বলল কি যে তা আমি নিই, আমাকে নিতে বাধ্য, আমি নিতে হবে। এইভাবেই রাধারানী মালা সমব্যবহারীকে দিল, মালা কি করলো, তার সঙ্গীকে দিল, সমব্যবহারী বলল, তার সঙ্গী বলল ইহার দাম 4 পয়সা, এই লও। সে আগেই বলল কি, রাধারানী কিন্তু পয়সার কথা কিছু বলেনি, ও মালা কেনে রেগুলার বেসিস, হয়তো মালার দাম জানে, তাই বা মানে অ্যাকচুয়ালি মালাও কিনতে চায়নি, ও কিছু পয়সা ওকে সাহায্য করতে চায়, কিন্তু ও রাধারানীর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছে যে রাধারানী সেই চরিত্রের মেয়ে নয় যে কারুর দান গ্রহণ করবে, তাই ও আগেই বলল কি এই মালার দাম 4 পয়সা। কারণ রাধারানীকে যদি বলতো 2 পয়সা, তাহলে রাধারানী বলতো হ্যাঁ 2 পয়সা, 4 পয়সা বললে 4 পয়সায়, ও আগেই একটু বাড়িয়ে বললো ইহার দাম 4 পয়সা, এই লাও। সমবের এই বলিয়া মূল্য দিল। রাধারানী বললো এ কী পয়সা, এ তো বড় ঠেকছে। রাধারানীকে পয়সা দিল, রাধারানী বললো এ কী পয়সা, এ তো যেন বড় ঠেকছে, ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দিই নাই, ডবল পয়সা, 2টো পয়সা দিয়েছি, 2 পয়সা করে 4 পয়সা, ডবল বই বেশি দিই নাই, মানে বেশি দিইনি। তাই অন্ধকারেও চকচক করছে, তুমি ভুল করে টাকা দাওনি তো। পয়সা আর টাকার মধ্যে কিন্তু তফাৎ আছে, পয়সা আর টাকার মধ্যে কিছু, পয়সাগুলো ছোট হালকা, টাকা একটু ভারী এবং বড় চকচকে। বলছে তাই অন্ধকারে চকচক করছে, ভুলে তুমি টাকা দাওনি তো, মানে ভুল করে
তুমি টাকা দিয়ে দাওনি তো? না, নূতন কলের পয়সা, তাই চকচক করছে। নূতন মানে এই কিছুদিন আগের তৈরি, ওই জন্য চকচক করছে, এটা পয়সাই। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। বলছে তা আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি প্রদীপ জেলে আমি আগে পয়সা কিনা টাকা চেক করব বা দেখব, যদি দেখি যে টাকা, তাহলে কিন্তু তোমাকে ফিরিয়ে দেবো, তুমি একটু দাঁড়াবে। কিছু পরে তারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হলো। কিছুক্ষণ পরে তারা রাধারানীর মায়ের ঘরের কুটির মানে ছোট ঘরে দরজায় উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বুঝলেন? সেখানে গিয়ে রাধারানী বলল, তুমি একটু দাঁড়াও আমার ঘরে, আমরা আগে দেখব ওটা টাকা না পয়সা, আগে আলো জ্বেলে দেখি। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। সঙ্গী অর্থাৎ পুরুষ সঙ্গী বলল কি, ওই পুরুষ লোকটি বলল কি যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে আলো জ্বালার আগে ভিজে কাপড় চেঞ্জ করো, পরিবর্তন করো, তারপরে কিন্তু আলো জ্বালাবে। রাধারানী বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল তা কাচিয়া দিয়েছি। বলছে আমার আর কাপড় নেই, একটা ছিল সেটা আবার ধুয়ে দিয়েছি, তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়াম হয় না, আঁচলটা নিংড়ে পরিবে এখন, তুমি দাঁড়াও আমি আলো জ্বালি। বলছে আমার ভিজে কাপড়ে কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, অসুখ হয় না, আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আঁচলটা নিংড়ে আঁচড়ে জলটা নিচড়ে নিয়ে আমি আবার এই কাপড়টাই পরবো, আমি আগে আলো জ্বালি। আচ্ছা, ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকে টুকিয়ে আগুন জ্বালিতে হইল। ঘরে কী ছিল না? তৈল অর্থাৎ কেরাসিন তেল ছিল না। ফলে কী হলো? চালের খড় পেড়ে, চালের যে চাল মানে ঘরের চাল তৈরি, তোমরা জানো খড় দিয়ে যে ঘরের চাল তৈরি হয়, সেই চালের খড় পেড়ে চকমকি অর্থাৎ পাথরে পাথর টুকে আগুন জ্বালাতে হইল। হ্যাঁ, মানে তখনকার দিনে দেশলাই বা এ সমস্ত আধুনিক সরঞ্জামের ব্যাপার ছিল না, তখন চকমকি অর্থাৎ পাথর টুকে আগুন জ্বালাতে হইল। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হইল। এইভাবে আগুন জ্বালাতে খড় পেড়ে চকমকি টুকে আগুন জ্বালাতে একটু দেরি হলো, বিলম্ব মানে দেরি হলো। আলো জ্বালিয়া রাধারানী দেখলো টাকা বটে, পয়সা নহে। হ্যাঁ, তারপরে আলো জ্বেলে রাধারানী দেখলো এটা টাকা তো পয়সা নয়। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়াছে। সঙ্গে সঙ্গে রাধারানী বাইরে গিয়ে তল্লাশ অর্থাৎ দেখলো, খুঁজলো, যে তাকে টাকা দিয়েছিল সে কিন্তু আর বাইরে দাঁড়িয়ে নেই, সে চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা এখন কি হবে? রাধারানী তখন বিষণ্ণ বদনে গোমড়া মুখ নিয়ে, দুঃখ ভরা বেদনা ভরা মুখ নিয়ে সকল কথা তার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রইল। সকাতরে বললেন, মা তাহলে এখন কি হবে? মানে তার যে মানুষটা অত যত্ন করে তাকে হাত ধরে তার বাড়িতে পৌঁছে দিল, সে মানুষটা 4 পয়সার মালা 4 পয়সা দাম না দিয়ে টাকা দিয়েছে, মানে তার থেকে তো টাকা পয়সা নেওয়াই যায় না, তবু তার মায়ের পথ্যের জন্য তাকে পয়সা নিতে বাধ্য হতে হয়েছে। সেই মানুষটার থেকে পয়সার বদলে টাকা সে দিয়ে গেছে, তাকে দেখতে না পাওয়ার ফলে তাকে যে টাকাটা ফেরত দেবে, দিয়ে তার থেকে পয়সা নেবে, তাকে না দেখতে পেয়ে তার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড দুঃখ হয়েছে। সে তার মাকে বলল, তাহলে মা এবার কি হবে? কিভাবে তাকে আমি টাকাটা ফেরত দেব? মা বলল, কি হবে বাচ্চা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করিয়া। মা বলিল, কি হবে বাচ্চা, সে তো জেনে শুনেই দান করেছে, সে জানে, সে বুঝতে পেরেছে এরা প্রচণ্ড দুঃখের মধ্যে আছে, প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, এদের অভাব অনটন শুনে, এদের অভাবের কথা মানে রাধারানীদের অভাবের কথা শুনে সে দান করেছে, টাকাটা দান করেছে। আর রাধারানীরা অভাবী দরিদ্র, তারা সে দান গ্রহণ করতে তাদের বাধা নেই। তাই তার মা বলল কি, তো তারা সে দাতা হিসাবে দান করেছে, আর আমরা ভিখারি হিসাবে সে দান গ্রহণ করে খরচ করতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। এরপরে
লাস্ট পেজ আমরা আলোচনা করছি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। তাহারা এইরূপ কথাবার্তা বলতেছিল, আলোচনা করছিল, মা কি হবে, রাধারানী বলছিল, রাধারানী মা তাকে বোঝাচ্ছিল, হ্যাঁ, তাদের অভাব অনটনের দিক থেকে বোঝাচ্ছিল, এসব কথা চলছিল। এমন সময়ে কে যেন দরজা ঠেলতে লাগলো, শোরগোল শুরু করে দিল, গোলমাল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিতেছিল সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন পোড়া মুখ কাপড়ে মিনছে। রাধারানী ভাবলো, মনে হয় ওই যে লোকটি টাকা দিয়ে ভুল করে টাকা দিয়ে চলে গেছে সেই লোকটাই আবার এসছে। রাধারানী তাড়াতাড়ি দরজা খুলল, দেখলো সে তো নয়, বরং পাড়ার কাপড়ওয়ালা এসেছে। রাধারানী মার কুটির বাজারের অনতি দূরে, রাধারানীর কুটির ঘরটা বাজারের খুব কাছেই, অনতি দূর মানে অতি দূর নয়, খুব কাছে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। তাদের বাড়ির ঠিক খুব কাছেই পদ্মলোচন সাহা নামে একজন কাপড়ের দোকানি আছে। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছেন। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানী এই কাপড়। হ্যাঁ, পদ্মলোচন সাহা কিনে এসছে একজোড়া শান্তিপুরের কাপড়, শাড়ি, মানে শান্তিপুরের কাপড় হাতে নিয়ে এসেছে। দরজা খোলা পেয়ে রাধারানীর হাতে দিয়ে বলল, এ নাও তোমার কাপড়। রাধারানী বলল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন যে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানী বলল, ও মা, আমার কিসের কাপড়? এটা আমার আবার কাপড় কি? আমি কাপড় কিনলাম না, আমার কাপড় কি? পদ্মলোচন বাস্তবিক পোড়ার মুখ কিনা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া সে বিস্মিত হইল, বলিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল এই কাপড় এখনই রাধারানীকে দিয়ে এসো। বলছে, পদ্মলোচন বাস্তবিক পোড়ার মুখ, এটা একটা বিশেষণ, এটা একটা উদ্ধৃতি যে পোড়ার মুখ মানে এখানে পোড়ার মুখ কথাটার মানে অ্যাকচুয়ালি পোড়া মুখ যার, কিন্তু মানে এখানে পোড়া মুখ বলতে চাইনি, এখানে পদ্মলোচন সাহাকে ব্যঙ্গ করতে চেয়েছে। হ্যাঁ, ব্যঙ্গাত্মক কথা বলার জন্য এখানে পোড়ার মুখ কথাটার উল্লেখ করা হয়েছে। এখানে পোড়া মুখ মানে যার মুখ পোড়া সেটা বোঝায়, কিন্তু এখানে এ ব্যাপারটা বোঝাবে না। এখানে ব্যঙ্গ করা হয়েছে যে বাস্তবিক একজন খারাপ লোক কিনা তা আমরা সবিশেষ জানি না। কিন্তু রাধারানীর কথা শুনিয়া সে বিস্মিত হইল, রাধারানীর কথা শুনে অবাক হলো, বলিল, কেন, এই যে এখনই এক বাবু আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল এই কাপড় এখনই রাধারানীকে দিয়ে এসো। মানে ও রাধারানী, মানে পদ্মলোচন সাহা ভেবেছে যে রাধারানীর কোনো আত্মীয় হয়তো রাধারানীকে কাপড়টা কিনে দিয়েছে, রাধারানী সেটা জানে। হ্যাঁ, রাধারানী কিন্তু আদেও সেটা জানে না, সেটা পদ্মলোচন সাহা বুঝতে পারেনি। ওই জন্য অবাক হয়ে গেলেন যে অবাক হয়ে বললেন, এক্ষুনি তো একটা বাবু আমাকে কাপড়টা দিয়ে গেল, মানে দাম দিয়ে গেল এই কাপড়টা দিয়ে আসার জন্য বলল। তখন রাধারানী বলল, ও মা, সেই গো, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। হ্যাঁ, রাধারানী তখন বলল, ও মা, সেই গো। রাধারানী তখন বলল, ও মা, সেই গো, সেই লোকটি, যে লোকটি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে, তিনি আমার কাপড় নেই শুনে আমার কাপড়টা কিনে পাঠিয়েছেন। হ্যাগা পদ্মলোচন? পদ্মলোচনকে জিজ্ঞাসা করলো, হ্যাগা পদ্মলোচন সেই লোকটি? হ্যাঁ, পদ্মলোচন সাহা কিন্তু জানে না সে লোকটি কোন লোকটি। সুদিন ছিল রাধারানী পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেক বাড়ি ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা 2 আনা মুনাফা লইতেন। বলছি রাধারানীর পিতার যখন পিতা তো অবস্থাপন্ন ছিল, তাদের কাছে রাধারানীর পিতার কাছে এরা কিন্তু সুপরিচিত, অর্থাৎ পদ্মলোচন সাহা কিন্তু খুব সুপরিচিত ছিল। অনেকবারই ইহাদিগার নিকট অর্থাৎ পদ্মলোচন সাহার নিকট যখন সুদিন ছিল, রাধারানীদের যখন অর্থ মানে অবস্থাপন্ন ছিল, রাধারানী বাবা যখন জীবিত ছিলেন, তখন 4 টাকার কাপড়ে 4 টাকার কাপড়ে শপথ করে 8 টাকা 12.5 আনা
বলতেন যে এটা 8 টাকা 12.5 আনা কেনা, এবং আর 2 আনা মুনাফা লইতেন, তার সঙ্গে 8 টাকা 12.5 আনা আর 2 আনা 8 টাকা 14.5 আনায় বিক্রি করতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? হ্যাঁ পদ্মলোচন, বাবুটিকে চেনো কি তুমি? পদ্মলোচন বলল তোমরা চেনো না? আচ্ছা, আমি একটু ছেড়ে গেলাম, কথাটা ভালো করে বললাম না তোমাদের। আরেকটু ওই জায়গাটা আগের প্যারাটা আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি। রাধারানীর পিতার সময়ে, রাধারানী যখন পিতার অবস্থা ভালো ছিল, তখন রাধারানীর পিতার কাছ থেকে পদ্মলোচন সাহা 4 টাকার কাপড় 8 টাকা 12.5 আনা তো নিতেন, তার সঙ্গে 2 আনা মুনাফাও নিতেন। হ্যাঁ, সেই পদ্মলোচন সাহা কিন্তু রাধারানীদের খুবই সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ পদ্মলোচন, বলি বাবুটিকে চেনো? হ্যাঁ পদ্মলোচন, বাবুটিকে তুমি কি চেনো? পদ্মলোচন বলল তোমরা চেনো না? পদ্মলোচন জিজ্ঞাসা করলো অবাক হয়ে যে তোমরা চেনো না? না। আমি বলি তোমাদের কুটুম্ব, এই রা একই ধরনের কথা। আমি বলি তোমাদের কুটুম্ব, আমি বলি তোমাদের আত্মীয়, আমি চিনি না, আমি কিন্তু চিনি না। আমি ভেবেছি হয়তো তোমাদের আত্মীয়, তোমাদের ঘরে হয়তো কাপড় কিনে দিয়েছে, আমি সেই কাপড়টা তোমাদের বাড়ি পৌঁছে দিতে এসেছি। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। তার অধিক কহিবার প্রয়োজন নাই, বিবেচনা করে প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। বলছি যাও, পদ্মলোচন 4 টাকার কাপড়ে 8 টাকা 14.5 আনা বিক্রি করেছে, প্রচুর লাভবান হয়েছে, সেই ভেবে সে আর কোনো কথা বাড়াবার চেষ্টা করলেন না। তিনি কি করলেন? প্রসন্ন মনে, খুশি মনে তার দোকানে চলে গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত যে টাকা দিয়েছিল ফুলের বিনিময়ে, সেটা দিয়ে পথ্যের উদ্যোগের জন্য, পথ্যের জন্য বাজারে গেল। বাজারে মানে দোকানে, বাজারে হাটে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। বাজার করিল, খাবার দাবার কেউ কিনল, এবং তৈল তেল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। মায়ের জন্য যৎকিঞ্চিৎ, যথাসামান্য অল্প মাত্রায় রন্ধন করলো, অর্থাৎ রাঁধলো, মানে রান্না করলো। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগলো। রান্নার পর আমরা কি করি? ঘর বা যেখানে রান্না হয় সেটা কি করি? ঝাঁট দিয়ে পরিষ্কার করি। হ্যাঁ, মাকে অন্ন দেবে, খাবার দেবে, এই অভিপ্রায়ে সে কি করলো? ঘর ঝাঁটাইতে লাগলো। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল। ঝাঁটাইতে কী পেল? একখানা কাগজ পেল। হাতে করিয়া তুলিল। এ কি মা? হাতে করে নিল, বলল এ কি মা? মা দেখিয়া বলল এ একখানা নোট। মা হাতে নিয়েই সঙ্গে সঙ্গে কী বলল? একখানা নোট। রাধারানী বলল তবে তিনি ফেলিয়া গিয়েছেন? রাধারানী তখন জিজ্ঞাসা করলো মাকে যে তাহলে কি সেই ভদ্রলোকটি এই টাকাও ফেলে গিয়েছেন? মা বললেন হ্যাঁ, তোমাকে দিয়া গেছেন, দেখো তোমার নাম লেখা আছে, দেখো তোমার নাম লেখা আছে। তখনকার দিনে বড় নোট, টাকার নোট যাকে দেওয়া হতো তার নাম লিখে দেওয়া হতো, কারণ তখনকার দিনে টাকা যদি ভাবে যে এটা হয়তো কেউ চুরি করে এনেছে, এ ধরনের ভাবনা চিন্তা থেকে নোটে নামটা লিখে দেওয়া হতো। এরকম নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখলো হ্যাঁ তাই বটে, লেখা আছে। তাতে লেখা আছে কি? রাধারানীর নামটা লেখা আছে। রাধারানী একটা বড় বাড়ির মেয়ে, রাধারানী একটা বড় মানুষের, বিখ্যাত মানুষের মেয়ে। তার ছোটোবেলায় হয়তো পিতা মারা গেছে, কিন্তু পিতা জীবিত অবস্থায় তার যে অক্ষর পরিচয় ছিল, সেই অক্ষর পরিচয় থেকেই রাধারানী পড়ল কি তার নাম লেখা রয়েছে। রাধারানী বললেন হ্যাঁ মা, এমন লোক কে মা? হ্যাঁ, রাধারানী বলল হ্যাঁ মা, আমার নাম লেখা আছে। এমন লোক কে মা? আমার নাম লিখে দিয়েছে টাকা। মা বললেন তাহার নামও নোটে লেখা আছে, তার নামও কিন্তু নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে, এজন্য নাম লিখা দিয়া গিয়েছেন। এই জন্য কেউ যদি চোরা নোট বলে যে এটা চোরাই করা নোট বা জাল নোট, এরকম কিছু বলে, যে দিয়েছে তার নামটাও লেখা আছে, দেখো।
তাহার নাম রুক্মিণী কুমার রায়। কী লেখা আছে পিছনে কী লেখা আছে? রুক্মিণী কুমার রায়। সেই মানে ওই নোটটার উপরে দুরকম নামই লেখা আছে। একদিকে যেমন যাকে দেওয়া হচ্ছে তার নাম এবং যে দিচ্ছেন তার নাম, দুটো নামই কিন্তু তিনি লিখে দিয়ে গেছেন, যাতে করে কেউ না চোরা নোট বলতে পারে এবং ওরা যাতে করে সেই টাকা নিয়ে, অর্থ নিয়ে বাজারহাট করতে পারে এবং মায়ের জন্য পথ্য কিনতে পারে। পরদিন মাতায় কন্যায়, পরের দিন মা এবং কন্যা অর্থাৎ মেয়ে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমন তো কোনো সন্ধান পাইল না। বলছে সারা পরের দিন মাতায় কন্যায় অর্থাৎ মা এবং মেয়ে দুজনে মিলে রুক্মিণী কুমার রায়ের সন্ধান করিতে লাগলো। শ্রীরামপুর বা তার পার্শ্ববর্তী অঞ্চলে রুক্মিণী কুমার রায় বলে কোনো ব্যক্তি আছে এমন সন্ধান কেউ দিতে পারল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তথাপি নোটখানে তারা ভাঙাল না, তারা তুলে রেখে দিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এটা ওই নোটখানা তুলে রাখার মাধ্যমে তারা বোঝাতে চাইল তারা দরিদ্র। তার পিতা মারা যাওয়ার কারণে তারা ভাগ্যের পরিহাসে, ভাগ্যের দ্বারা তারা হয়তো আজকে দারিদ্রতা তাদের ঘরে গ্রাস করেছে, ভাগ্য সাথ দেয়নি বলে হয়তো দরিদ্রতা তাদের ঘরে গ্রাস করেছে, কিন্তু লোভ তাদের ঘরে ছুঁয়ে দেখতে পারেনি। তাই তারা কি করলো, টাকাটা না ভাঙিয়ে তুলে রেখে দিল। কিন্তু তারা যদি লোভী হতো সেই টাকাটা ভাঙাতো। তারা মা এবং মেয়ে মিলে রুক্মিণী কুমার রায়ের সন্ধান করতে যেত না। তারা রাধারানী যদি লোভী হতো, রাধারানী যদি লোভী প্রকৃতির হতো যে সে কিন্তু একটা মানে পয়সার বদলে তাকে টাকা দেওয়াতে সে কিন্তু খুশি হতো, বিষণ্ণ বদনে মায়ের সঙ্গে ওই আলোচনাটা করতো না, সে কিন্তু খুবই খুশি হতো, খুশি হয়ে বাজার করত। এই টাকাটা নিয়েও, নোটটা নিয়েও বাজার করত। তাদের রাধারানীর মন মানসিকতা কিন্তু অমন নয়। সে বড় বাড়ির মেয়ে, তার পরিচয় সে একজন বিখ্যাত খ্যাতনামা বাড়ির একজন খ্যাতনামা ব্যক্তির মেয়ে, সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা স্পষ্টভাবে তার চরিত্রের মাধ্যমে তার যে মানে অতীতকালে সেই স্মৃতি আমরা ফুটে উঠছে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে কি আমাদের শেষ লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল, তোমরা ভালো করে একটু পড়বে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এটা ব্যাখ্যা করতে দিতে পারে তোমরা। আমি যেমনভাবে ব্যাখ্যা করলাম সেইভাবে তোমরা ব্যাখ্যা করবে এবং প্রত্যেকটা লাইন বারবার করে রিডিং পড়বে। তোমরা দেখবে ওই রিডিং পড়তে পড়তেই তোমাদের কোনটার পরে কি হয়েছে সেগুলো বুঝতে পারবে এবং তোমরা কমেন্ট করে জানাবে। আমি এই গল্পটাকে আর দীর্ঘায়িত করব না। তোমরা কমেন্ট করে জানাবে কোন জায়গাটায় কোন প্রবলেম হলো, কোন ওয়ার্ডটা বুঝতে পারলে না, কোন লাইনটা বুঝতে পারলে না, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আমি সেই লাইনটা বা এটাকে ভিডিও করে আরেকবার পুনরায় তোমাদের ঘরে জানাবার চেষ্টা করব।